শুরু হলো এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে পরীক্ষার্থী ১৩ লাখের বেশি। কালবৈশাখী ঝড়ে ঢাকায় ৬ জনের মৃত্যু, গাছপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি। শতবর্ষী গাছগুলো কেটে ফেলার পরিকল্পনা। মেঘনায় ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার, নিখোঁজ ২। রাজধানীর বহুতল ভবনে আজ থেকে অভিযান। বনানীতে আগুনের ঘটনায় জমির মালিকসহ ২ জন ৭ দিন করে রিমান্ডে। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময়মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। এবং আগামী মাসেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সব পিলার বসানোর পরিকল্পনা। চলতি মাসে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সেতুর ১০ম স্প্যান। সময় সংবাদের সঙ্গে আছি আমি শাফিন জাহিদ। শুরু হলো এইচএসসি ও সমমানের পরীক্ষা। পরীক্ষা শুরুর আধা ঘন্টা আগেই কেন্দ্রে প্রবেশ করেন পরীক্ষার্থীরা। এবার দেশের ৯,০৮১টি প্রতিষ্ঠানের ১৩,৫১,৫০৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এছাড়াও দেশের বাইরের ৮টি কেন্দ্রে পরীক্ষার্থী রয়েছেন ২৭৫ জন। শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য বাড়তি ২০ মিনিট এবং অটিজম সহ বিশেষ বিবেচনার দাবি রাখে এমন শিক্ষার্থীদের ৩০ মিনিট বাড়তি সময় দেওয়া হবে। আগামী ৫ই মে পর্যন্ত চলবে এই পরীক্ষা। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে এসেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি এখন বক্তব্য রাখছেন, আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। তারপরে ওই ছাপা হবার ছাপাখানায় ছাপা হয়, তারপরে যে এটি আর কেউ দেখেন না, কোনো বোর্ডের কেউ দেখেন না, মন্ত্রণালয় দেখেন না, কেউ দেখেন না। এই বিষয়গুলো কিন্তু জনগণের আসলে সেভাবে জানা নেই। এবং এই পরীক্ষাটি যে একটি সারা দেশে একটা বিশাল কর্মযজ্ঞ, সেটিও আমরা অনেক সময় হয়তো তেমনভাবে অ্যাপ্রিসিয়েট করি না বা করতে পারি না। তো আশা করি আমাদের সকলের সহযোগিতায় যত বিশাল কর্মযজ্ঞই হোক, সবার যদি সেখানে সহযোগিতা থাকে তাহলে সেই কঠিন কাজও সহজ হয়ে যায়। এবং আশা করি সেটাই আমাদের হবে। এবং আমাদের মূল যে উদ্দেশ্য, আমাদের পরীক্ষার্থীরা, আমাদের শিক্ষার্থীরা সঠিক মানসম্পন্ন শিক্ষা পাবে এবং তাদের জীবন তারা তৈরি করবে, সুনাগরিক হিসেবে গড়ে উঠবে। তার মধ্যে এটি একটি প্রক্রিয়ার অংশ মাত্র, সেখানে আমরা সকলের সহযোগিতা চাই। মাননীয় প্রধানমন্ত্রী 1 থেকে 3 পর্যন্ত পরীক্ষা দিয়েছিলেন, এটা আমার শেষ প্রশ্ন। সবাই সাধুবাদ জানিয়েছে এবং শোনা যাচ্ছে যে 8ম শ্রেণী পর্যন্ত যদি শিক্ষানীতিতে বলা আছে, যেহেতু আজকে পরীক্ষা, এই জন্য পরীক্ষা কেন্দ্রে যে আস্তে আস্তে আমরা ওই পর্যায়ে যাব, পরীক্ষা থাকবে না। এখন পর্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী যে একটি দিক নির্দেশনা দিয়েছেন, সেটি হলো 3য় শ্রেণী পর্যন্ত পরীক্ষা না নেবার ব্যাপারে। তো সেটি প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় সেটি নিয়ে কাজ করছেন, তারা সেটিকে বাস্তবায়ন করবেন। আর এখনো পর্যন্ত আমরা শিক্ষানীতি বাস্তবায়ন করব, কিন্তু সেটি তো স্বাভাবিক, একবারে সব কিছু করা সম্ভব হবে না। পর্যায়ক্রমে আমরা আমাদের জাতীয় শিক্ষানীতিটি অবশ্যই ইনশাল্লাহ বাস্তবায়ন করব। কয়েকটি কেন্দ্রে সমস্যা হয়েছিল, একটা জায়গায় ছাপার ক্ষেত্রে সমস্যা হয়েছিল, কোনো একটি প্রশ্নে ছাপা কিছুটা অস্পষ্ট ছিল, আরেকটি জায়গায় একই পৃষ্ঠার এপিঠে আর ওপিঠে প্রশ্ন, এবং সেই পরীক্ষা কিন্তু বাতিল করে আবার পুনরায় পরীক্ষা নেওয়া হয়েছিল। এরকম এই যে বললাম, এত হাজার সেট প্রশ্ন তৈরি হয়, তার মধ্যে কোনো একটিতে বা কোথাও হওয়া উচিত নয়, কিন্তু তারপরেও হতে পারে, সেরকমের সম্ভাবনা থাকে বলেই তো এত ব্যবস্থা নেওয়া। এবং সে এইচএসসি ও সমমান পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে সিদ্ধেশ্বরী স্কুল অ্যান্ড কলেজে এসেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। তিনি কথা বলছিলেন, আমরা এতক্ষণ ছিলাম সেখানে। রাজধানীর বাইরে এইচএসসি পরীক্ষার খবর জানাতে চট্টগ্রাম কলেজে আছেন রিপোর্টার শফিকুল আলম, আর রাজশাহীর শাহ মখদুম কলেজে আছেন রিপোর্টার সাইফুর রহমান রকি। প্রথমে যাচ্ছি শফিকুল আলমের কাছে। শফিক।
শাফি, আপনি হয়তো জানেন যে এবার শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি নির্দেশনা ছিল, পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা আগে কেন্দ্রে ঢুকতে হবে। তারই অংশ হিসাবে আমরা সকাল থেকে দেখেছি শিক্ষার্থীরা তাদের অভিভাবকদের নিয়ে সকাল 8:30 থেকে 9টার মধ্যে এসে কেন্দ্রে উপস্থিত হয়েছেন। ঠিক 9:30টার মধ্যে তারা কেন্দ্রে ঢুকে গেছেন। আমরা এখানে অসংখ্য অভিভাবকদেরকে দেখতে পাচ্ছি যারা তাদের যে সন্তানদেরকে নিয়ে এখানে এসেছেন। আপনাকে যদি তথ্য দিয়ে রাখি তাহলে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে কিন্তু এবার প্রায় 99,601 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে এবং 260টি শিক্ষা প্রতিষ্ঠানের 100 কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আপনাকে যদি বলতে চাই সেক্ষেত্রে ছাত্রীর সংখ্যা বেশি, ছাত্রী অংশ নিচ্ছে 50,000-এর বেশি এবং ছাত্র 49,000-এর কিছু বেশি, এবং এবার মানবিকে কিন্তু সবচেয়ে বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছে। আপনাকে যদি আইন শৃঙ্খলা রক্ষার কথা বলতে চাই সেক্ষেত্রে চট্টগ্রামে 50টি সাধারণ টিমের পাশাপাশি 10টি ভিজিলেন্স টিম রাখা হয়েছে বলে জানানো হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং কিছুক্ষণ পরে কিন্তু জেলা প্রশাসক এখানে আসবেন, বিভিন্ন কেন্দ্রে তিনি পরিদর্শন করে যাবেন। আর এখানে যে শিক্ষার্থীরা যে আসছেন তাদের নিরাপত্তার বিষয়ে মাথায় রেখে কিন্তু এখানে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুত করা হয়েছে। এখানে পুলিশ সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন কেন্দ্রে তারা রয়েছেন। আরেকটি বিষয় যে প্রশ্ন পাশের যে বিষয়টি রয়েছে সেই প্রশ্ন পাশ রোধে কিন্তু নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। গতকালকে কিন্তু শিক্ষামন্ত্রী দীপুমনি এখানে এসেছেন চট্টগ্রাম, তিনি বলেছিলেন প্রশ্ন ফাঁস রোধে তীক্ষ্ণ নজরদারি রাখা হয়েছে, গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে। সেই বিষয়টি কেন্দ্র করে কিন্তু সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশ্ন ফাঁস রোধে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে, এবং কিছুক্ষণ পরে কিন্তু এইখানে চট্টগ্রামের জেলা প্রশাসক এসে তিনি পরিদর্শন করবেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন রাজশাহী চলে যাচ্ছে রকির কাছে। রকি। শফিক, আপনাকে ধন্যবাদ। রাজশাহীতেও সারা দেশের মতো শুরু হয়েছে এইচএসসি বা উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। সকাল 10টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। আজ বাংলা প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এরই মধ্যে প্রায় 10 মিনিটের মতো পরীক্ষা অতিবাহিত হয়েছে, কিন্তু পরীক্ষার্থীরা যেহেতু ভেতরে, তাদের অভিভাবকেরা প্রতিটি কেন্দ্রের বাইরে অবস্থান করছে এবং অভিভাবকদের মধ্যেও এক ধরনের চিন্তার ভাঁজ আমরা দেখতে পাচ্ছি। এবং অনেক অভিভাবক বলেছেন যে তাদের সন্তানরা ভেতরে পরীক্ষা দিলে বাইরে কিন্তু তাদের অভিভাবকেরা অনেক বেশি দুশ্চিন্তাগ্রস্ত। এসব অভিভাবকেরা বলছেন তারা চায় এই পরীক্ষাটি যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয়, যাতে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা না ঘটে, কারণ তাদের সন্তানরা যে প্রিপারেশন নিয়েছেন তাতে করে তারা সন্তুষ্ট যে তারা ভালো ফলাফল করবে। তবে তারা সরকারের কাছে এই বিষয়ে হস্তক্ষেপ কামনা করেছেন। এবছর রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে 1,50,954 জন শিক্ষার্থী এই এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং এখানে মোট 197টি কেন্দ্রে এই একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আমরা কেন্দ্রের বাইরে পর্যাপ্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে দেখেছি এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতেও তাদের তৎপরতা রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। সব মিলে আসলে আমরা যেসব শিক্ষার্থী পরীক্ষা দিতে ভেতরে প্রবেশ করছিল তারা কিন্তু কেন্দ্রে 30 মিনিট আগে প্রবেশ করেছে এবং তারাও শান্তিপূর্ণভাবে পরীক্ষা দিবে, সুষ্ঠুভাবে পরীক্ষা দিবে। তাদেরও এক ধরনের প্রত্যাশা আছে যে কোনো ধরনের প্রশ্নপত্র ফাঁসের ঘটনা যাতে এবার না ঘটে। সেক্ষেত্রে তাদের যে প্রিপারেশন, তাদের যে প্রস্তুতি, সেটির ন্যায্য ফল তারা পাবে বলে মনে করছেন। কারণ এর আগের বেশ কিছু পরীক্ষায় যেহেতু প্রশ্নপত্র ফাঁস হয়েছে, তো সবচেয়ে বড় উদ্বিগ্নের বিষয় শিক্ষার্থীদের এটি। তবে পরীক্ষা শেষ হলে তাদের মতামত এবং তাদের পরীক্ষা কেমন হলো সেই বিষয়টি আসলে আমরা জানাতে পারবো। তো এই ছিল শফিক আমার কাছে রাজশাহী থেকে সর্বশেষ। দুই সহকর্মী রাজশাহী থেকে সাইফুর রহমান রকি আর চট্টগ্রাম থেকে শফিকুল আলম জানাচ্ছিলেন এইচএসসি পরীক্ষার খবর। সময় সংবাদে আরও থাকছে। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে সরাসরি ভোটে 45টিতে আওয়ামী লীগ প্রার্থী জয়ী, 33টিতে স্বতন্ত্র ও জাতীয় পার্টি। স্থগিত রয়েছে বেশ কয়েকটি কেন্দ্রের ফল। রাজধানীতে আকস্মিক কালবৈশাখী ঝড়ে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে পল্টন ও শেওড়াপাড়ায় 2 জন, শ্যামলীতে গাছ পড়ে 1 জন এবং কদমতলীতে দেয়াল ধসে 1 জন মারা গেছেন। এছাড়াও ঝড়ের কবলে পড়ে বুড়িগঙ্গায় নৌকা ডুবে আরও 2 জনের মৃত্যু হয়েছে। গতকাল সন্ধ্যার দিকে কালবৈশাখীর প্রভাবে গাছপালা ভেঙে সড়কে পড়ায় বন্ধ হয়ে যায় যান চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। পরে ফায়ার সার্ভিস কর্মীদের প্রায়
4 ঘন্টার উদ্ধার তৎপরতার বিভিন্ন সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। এই অবস্থায় রাজপথে শতবর্ষী গাছগুলো কেটে ফেলার পরিকল্পনার কথা জানালো সিটি কর্পোরেশন। রোববার সন্ধ্যায় হঠাৎ করেই রাজধানীতে শুরু হয় কালবৈশাখী ঝড়, সাথে নামে বৃষ্টি। প্রচণ্ড ঝড়ো বাতাসে বিভিন্ন স্থানে রাস্তার উপর ভেঙে পড়ে গাছ। কাকরাইল মসজিদ থেকে মিন্টু রোড পর্যন্ত রাস্তায় 3টি গাছের নিচে চাপা পড়ে 3টি প্রাইভেট কার ও 2টি সিএনজি অটোরিকশা। গাছের আঘাতে দুমড়ে মুচড়ে যায় যানবাহনগুলো। বিদ্যুৎ বিচ্ছিন্ন অন্ধকার রাজপথে ঝড় কবলিত গাড়িতে অবস্থানরত যাত্রীরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন। আমরা সবাই যাত্রীরা কান্নাকাটি করছে, বেকার ঝড় হয়েছে, আমাদের পিছনে গাড়ি গ্লাস ভাঙি আছে, বিলবোর্ড ছুটে আসে। ঝড় হয়েছে যা বলার মতো না, মানে গাড়ি একদম লঞ্চের মতো দলতেছিল প্রচুর, মানে সব লোকগুলো এত ভয় পাইছে। 6:30টার আগের থেকে 1 ঘন্টার উপর এখানে বসে আছি, গাড়ি নড়নচলন নাই। গাছ উপড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে যাওয়ায় রাজধানীতে তীব্র যানজটের সৃষ্টি হয়। যাত্রীদের ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয় রাস্তায়। অনেকে পায়ে হেঁটে রওনা করেন গন্তব্যে। ঝড় থেমে যাওয়ার পরপরই ফায়ার সার্ভিস ও সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ শুরু করেন গাছ সরানোর। তুফানের সময় আমরা এখানেই দাঁড়ানো, মানে জ্যামের ভিতরে, ব্যাস এরপরে ওই প্রচন্ড ঝড় তুফান, গাড়িটা গাছটা মানে ডাইরেক্ট ভাঙে গাড়ির উপরে পড়ছে। আমরা তো মনে করেন যে আমরা বাঁচবো না, বুঝলেন না, গাড়িটা যেভাবে উঠছে ফট করে গাছটা যখন পড়ছে তো স্যারের একটু মাথা লাগছে, আমি তখন স্যারের দরজা দিয়ে টাইনে বের করছি আর কি, আমি নিজেও টাইনে বেরিয়েছি। আমরা প্রথমে বেলি রোডে কাজ করছি, ওখানে গাছ পড়ছে, ওটা সরাইয়া তারপর মিন্টু রোডে কিছু গাছ ক্লিয়ার করে এখানে সরাসরি আসছে। ঝড়ের সময় পল্টন ও শেওড়াপাড়ায় নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ইট পড়ে 2 জন ও শ্যামলীতে গাছ পড়ে 1 জন মারা যান। রাজধানীর বিভিন্ন স্থানে আহত অনেককেই ভর্তি করা হয়েছে হাসপাতালে। এ অবস্থায় রাজধানীর রাজপথের শতবর্ষী গাছগুলো কেটে ফেলার কথা বললেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দায়িত্বশীল কর্মকর্তা। আমাদের এই শতবর্ষ পুরনো যে গাছগুলো, এগুলো আমার মনে হয় কেটে ফেলাই ভালো। আমাদের পরিবেশের হয়তো বা সাময়িক কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে, কিন্তু জানমালের নিরাপত্তার জন্য এগুলো দ্রুত কেটে ফেলা দরকার আমি মনে করি। রোববার সন্ধ্যা 6:30 থেকে শুরু করে রাত 10:30 পর্যন্ত তৎপরতায় রাস্তার অধিকাংশ গাছ সরিয়ে ফেলে ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। এদিকে নারায়ণগঞ্জে উপজেলা নির্বাচনের ভোট শেষে ফেরার পথে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে মেঘনায় ট্রলার ডুবির ঘটনায় 1 নারী আনসার সদস্যের লাশ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন 2 জন। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে সোনারগাঁওয়ের চর হোগলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, নির্বাচনী দায়িত্ব শেষে মেঘনা নদীর চর কিশোরগঞ্জ বালুরঘাট থেকে একটি ট্রলারে করে বৈদ্যরবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা দেয় 20 জন। মাঝ নদীতে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়। এ সময় বাকিরা সাঁতরে তীরে উঠলেও প্রিজাইডিং অফিসার বোরহানুদ্দিন, এসআই সেলিম ও 1 নারী আনসার সদস্য নিখোঁজ হন। ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ ও বিআইডব্লিউটি এর ডুবুরি দল উদ্ধার কাজে অংশ নেয়। তবে বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। অনিরাপদ রাজধানী, যেখানে গাছের নিচে চাপা পড়ে ও মাথায় ইটের টুকরো পড়েও ঝরছে প্রাণ। কারো দায়বদ্ধতা না থাকায় দিন দিন বিপজ্জনক হয়ে উঠছে নগর জীবন। বিশেষজ্ঞরা বলছেন, অপরিকল্পিত নগরসজ্জা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির অভাব আর সমন্বয়হীনতাই এর জন্য দায়ী। এ অবস্থায় দুর্ঘটনা রোধে সরকারি সেবা সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ.ম. রেজাউল করিম। রতন মজুমদারের তোলা ছবিতে এহসানুল হক শাওনের রিপোর্ট। 2016 সালের 7ই মার্চ রিকশায় করে বাসায় যাওয়ার পথে রাজধানীর ধানমন্ডিতে গাছ চাপায় মারা যান চিত্র পরিচালক খালিদ মাহমুদ মিঠু। সেই ঘটনার 3 বছর পেরিয়ে গেলেও আগের মতোই অনিরাপদ রয়ে গেছে নগরীর সড়ক। রোববার রাতে কালবৈশাখীর ঝড়ে গাছ উপড়ে ও দেয়াল ধসে কয়েকজন হতাহত হন। ঝড় কিংবা ঝড় ছাড়াই গাছ উপড়ে মাঝে মধ্যেই এমন প্রাণহানির ঘটনার দায় কার? বিশেষজ্ঞদের মতে, রাজধানীতে সবুজায়নের নামে গাছ লাগিয়ে দায় সারা সৌন্দর্যবর্ধন করছে সিটি কর্পোরেশন। এছাড়া নজরদারির অভাবে নির্মাণাধীন ভবন থেকে ইট পড়ে বারবার মৃত্যুর ঘটনা ঘটছে বলেও মনে করেন তারা। 2 সিটি কর্পোরেশনে আসলে উদ্ভিদ নিয়ে এই ধরনের কোনো বিভাগ নেই। আরবরিকালচার হোক, যেটাই হোক, আমাদের প্রাণহানি ঘটে, তো সেটার জন্য সিটি কর্পোরেশনের যে সংশ্লিষ্ট বিভাগ থাকা উচিত, সেই বিভাগ থেকে এটা মনিটর করা উচিত। এই ঘটনাগুলো আমাদেরকে মনে করে দেয় আমরা কতটা অবহেলায়, অযত্নে এই শহরকে বিপজ্জনক একটা শহরের দিকে ঠেলে দিচ্ছি।
পুরো নগরীকে পল্লবিত করা দায় দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে। আমাদের দুজন নির্বাচিত মেয়র রয়েছেন, তারা এই দায়িত্ব পালন করবেন কিনা সেটা আমাদের দেখার বিষয় এখন। আর আমি আরেকটি উপায় দেখি, সেটা হচ্ছে জনস্বার্থে মামলা করে দেওয়া। জনস্বার্থে দু একটা মামলা হলে হয়তোবা তাদের সচেতনতা বাড়বে যে এভাবে জনহত্যা করা যায় না। তবে নির্দিষ্ট কোনো সংস্থাকে দায়ী না করে অনাকাঙ্ক্ষিত যে কোনো ঘটনা রোধে সব সংস্থার সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী। পানির সংযোগ একভাবে, গ্যাসের সংযোগ একভাবে, সিটি কর্পোরেশনের সিদ্ধান্ত একভাবে, এই অসমন্বিত অবস্থা চলতে পারে না। আমাদের লক্ষ্য রয়েছে সমন্বিতভাবে কাজ করার। সমন্বিতভাবে কাজ করা সম্ভব, সেজন্য বিষয়ে একটা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমি আশা করি অদূর ভবিষ্যতে সমন্বিতভাবে আমরা কাজ করতে পারব। নাগরিক সচেতনতা বাড়লে অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব বলে জানান মন্ত্রী। নাগরিক দায়িত্ববোধে নাগরিকদের এগিয়ে আসা উচিত। সময় সংবাদ, ঢাকা। শিল্পে ব্যাংক ঋণের জটিলতাই বড় বাধা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুদের হার কেন কমানো হচ্ছে না তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল প্রথম শিল্প মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রী। এ সময় শিল্প খাতকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সময়মতো ঋণ পরিশোধ করাও শিল্প উদ্যোক্তাদের দায়িত্ব। একসময়ের কৃষিপ্রধান এই বাংলাদেশ আজ বিশ্বায়নের ধারায় ক্রমেই সমৃদ্ধ হচ্ছে শিল্প খাতের নানা সম্ভাবনায়। বর্তমানে দেশের মোট দেশজ উৎপাদনে শিল্প খাতের অবদান গিয়ে ঠেকেছে 33.71%। লক্ষ্য রয়েছে 2021 সালের মধ্যে এই ধারা উন্নীত করা হবে 40%। টেকসই শিল্প খাতের বিকাশে শিল্প উদ্যোক্তা সহ দেশি বিদেশি ব্যবসায়ী বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে দেশে এই প্রথমবারের মতো আয়োজিত হলো জাতীয় শিল্প মেলা। সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই আয়োজনে যোগ দেন প্রধানমন্ত্রী। উদ্বোধনী আয়োজনে প্রধানমন্ত্রী শিল্প খাতের বিকাশ ও সংকট নিয়ে বক্তব্য রাখেন। তিনি বলেন, শিল্পের বিকাশে ব্যাংক ঋণ বড় জটিলতার কারণ। ব্যাংক ঋণ একসময় সিঙ্গেল ডিজিটে ছিল, কিন্তু উঠতে উঠতে ডাবল ডিজিটে। আমার এখানে প্রশ্নটা হচ্ছে, এই ব্যাংকের মালিক যারা, তাদেরও তো শিল্প কলকারখানা আছে, তারাও তো ব্যবসা বাণিজ্য করে। তাহলে এখন আমাকে তো সেই জায়গাটা আগে হাত দিতে হবে। সুদের হার কমাবে না, তাহলে তাদের ব্যবসা কি কি আছে না আছে, ট্যাক্সটা ঠিক মতো দিচ্ছে কিনা, ভ্যাটটা দিচ্ছে কিনা, ব্যাংকের থেকে ঋণ নিয়ে ঋণ শোধ না দেওয়ার আর একটা প্রবণতা, এই প্রবণতাটাও দূর করতে হবে। শিল্পকে বহুমুখীকরণের আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, উদ্যোক্তাদের মনোযোগী হতে হবে পরিবেশ রক্ষা কার্যক্রমেও। শিল্পায়ন, উৎপাদন এবং রপ্তানি এবং বাজারজাতকরণ আমরা বহুমুখী করতে হবে। আমাদের বর্জ্য ব্যবস্থাপনার কোনো পদক্ষেপই নেন না, অথচ এই বর্জ্য কারণে যে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে, নদী নষ্ট হচ্ছে, সব নষ্ট, এটার দিকে কেউ নজরই দিতে চান না। এই বর্জ্য ব্যবস্থাপনার জন্য সামান্য কিছু টাকা খরচ করতে হবে, এই তো। সেটা যদি আপনারা করেন, তাতে আমাদের পরিবেশটাও সুরক্ষিত হয়। এবারের মেলায় সারা দেশ থেকে বৃহৎ, মাঝারি, ক্ষুদ্র, কুটির এবং হাইটেক পণ্য সহ 300 উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে। পরে এসব স্টল পরিদর্শন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। পদ্মা সেতু নির্মাণ কাজের অগ্রগতি নিয়ে প্রতি মাসের 1 তারিখে আমরা বিশেষ রিপোর্ট প্রচার করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ থাকছে বর্ষা মৌসুমে সেতুর কাজের পরিকল্পনার খবর। বর্ষার তীব্র স্রোতে মূল নদীতে কাজ করা কঠিন, তাই আগামী মাসের মধ্যেই মাওয়া প্রান্তে সব পিলার বসানোর লক্ষ্য নিয়ে কাজ চলছে পদ্মা সেতুতে। নকশা জটিলতায় 1.5 বছরের বেশি সময় বন্ধ থাকার পর কাজ শুরু হয়েছে 6 ও 7 নম্বর পিলারেরও। এছাড়া চলতি মাসে জাজিরা প্রান্তে 10ম স্প্যানটি বসিয়ে দেওয়ার পর স্প্যান বসানোর কাজ শুরু হবে মাওয়া প্রান্তের 13 নম্বর পিলার থেকে। ওমর ফারুকের ছবিতে রিপোর্ট এহসান জুয়েলের। জাজিয়া প্রান্তের এক ফ্রেমে 8টি স্প্যান মিলে দৃশ্যমান 1200 মিটারের সেতু। সবশেষ মডিউলের 5টি স্প্যান একসাথে বসানোর পর তার পাশেই আরেকটি মডিউলের 3টি স্প্যান বসানোর কাজ এর মধ্যে শেষ। সেতুর পরের স্প্যানটিও বসানো হবে জাজিয়া প্রান্তেই। সে তুলনায় কাজের গতি কিছুটা ধীর মাওয়া প্রান্তে। মাত্র একটি স্প্যান উঠানো হয়েছে। 2015 সালে আনুষ্ঠানিক কাজ শুরু হয়েছিল এই প্রান্তেই। নকশা জটিলতায় কাজ দীর্ঘদিন আটকে থাকার পর এখন চলছে পুরোদমে। এই প্রান্তে বর্তমানে পুরো কাজ শেষ হয়েছে আরও 14টি পিলারের।
চলতি মাসে জাজিরায় 10ম স্প্যান বসানো হলে এর পরের স্প্যানগুলো বসানো হবে মাওয়া প্রান্তের 3 ও 4 নম্বর মডিউলে। আমরা এখন 7 এবং 6 করতেছি, 5-এ আমাদের রেডি হয় নাই, কিন্তু 3 এবং 4-এর প্রোগ্রেস আমাদের ভালো। তারপরে আমরা 4-এ চলে যাব, তারপর 3-এও যাব। জাজিরা প্রান্তে বিশেষভাবে তৈরি চ্যানেলে বর্ষায় কাজ করা গেলেও মাওয়ার মূল নদীতে থাকবে তীব্র স্রোত। এখানে পিলার এবং স্পেন বসানোর ক্ষেত্রে তাই প্রতিবন্ধকতার মুখে পড়বে প্রকৌশলীরা। তাই বর্ষার আগে যেটুকু সম্ভব এগিয়ে নিতে দিনরাত চলছে কাজ। আশা করছি যে আমাদের বর্ষার আগেই অনেকগুলো পাইলি হয়ে যায়, 2-1টা বাদ থাকতে পারে, না থাকারই উচিত। জুনের মধ্যে আমাদের হয়ে যাওয়া উচিত। আমাদের যেই প্ল্যান আমরা করেছি, তখন আমরা চলে যাব আমাদের 400 KB লাইনের মধ্যে চলে যেতে হবে। স্পেনগুলোর উপরের অংশে 4 লেনের গাড়ি চলাচলের জন্য বসানো হবে 2917টি রোড স্ল্যাব। গত মাসে বসানো হয়েছে প্রথম রোড স্ল্যাবটি। এছাড়া মার্চ মাসে পরিকল্পনা মতো না হলেও চলতি মাস থেকে প্রতি মাসে একাধিক স্পেন বসানোর পরিকল্পনা সেতু কর্তৃপক্ষের। কাজ এখন যে গতিতে এগুচ্ছে তাতে সেতুর সফল সমাপ্তির ব্যাপারে খুব বেশি স্বপ্নবাজ হওয়ার প্রয়োজন পড়ে না। তবে প্রতি মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে জাজিরা চ্যানেলের মধ্যে 2টি মডিউলের 11টি স্প্যান বসানোর পর কাজ সরিয়ে নেওয়া হবে উত্তাল পদ্মার মাওয়া প্রান্তে। আর সেখানে বর্ষা মৌসুমে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে কতটা দক্ষতার সঙ্গে কাজ করতে পারেন প্রকৌশলীরা, সেটাই নির্ধারণ করবে কাজের গতি। ইহসান জুয়েল, সময় সংবাদ, জাজিরা, শরীয়তপুর। রাজধানীতে একের পর এক আগুনের ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থাগুলো। রাজুকে ঢাকা শহরে বিদ্যমান বহুতল ভবন নিয়ে করণীয় ঠিক করতে সভা হয়। পরে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জানান, ঢাকার অনুমোদনহীন ভবন ভেঙে ফেলা হবে। আজ থেকে 24টি দল বহুতল ভবন পরিদর্শন করবে। তবে সাধারণ মানুষ বলছে, কেবল কথা নয়, কাজে দৃশ্যমান অগ্রগতি দেখতে চান তারা। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রোববার রাজুকে যখন সভা চলছিল তখন বেইলি রোডের এই ভবনের লিফটে আটকা পড়েন এক ব্যক্তি। ঘণ্টাখানেক আটকা থাকার পর ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার করে তাকে। যদিও এই ভবনের লিফটের কি সমস্যা হয়েছিল কিংবা আগুন লাগলে ভবন থেকে বের হওয়ার পথ রয়েছে কিনা তা জানতে গেলে ভবনের ভেতরেই ঢুকতে দেয়নি নিরাপত্তা কর্মীরা। 2-4 মিনিট আসলে, এরপরে আমরা লিফটে চাবি দিই, ও লিফট খুলে দিছি, এরপরে হে বাইরে গেছে বাসে। কতক্ষণ ছিল? কতক্ষণ আমরা 5-10 মিনিট আসলে। আচ্ছা আচ্ছা, এর বেশি নেই। কে আসছিল? ফায়ার সার্ভিস আসছিল নাকি এই ঘটনা? না, ফায়ার সার্ভিস আসছিল, অন্য কাজে আসছিল, তার লাস্টে কত দাঁড়াইছে চলে গেছে। পাশের দোকানের কাছ থেকে পাওয়া গেল ঘটনার বিবরণ। ওই বরাবর তো লিফট পেয়ে ঠেকছে, ওইখান দিয়েই ওনারা বাড়ি করছে, বাড়ি করিয়া ওনার বাসায় পৌঁছে দিয়া আর আলোচনা কেটে দেওয়াল কেটে। আগুন সহ ভবনগুলোর নানা সীমাবদ্ধতা নিয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে দুপুর 2টার দিকে ব্রিফিং করেন গণপূর্ত মন্ত্রী। 24টি টিম ঢাকার প্রাথমিক পর্যায়ে বহুতল ভবনগুলিকে চিহ্নিত করবে। এই কোন বহুতল ভবনের নির্মাণ নিয়ম মানা হয়নি। মন্ত্রী বলেন, পরিদর্শনে গিয়ে যদি দেখা যায় অগ্নি নিরাপত্তা ও নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে, তবে ব্যবস্থা নেওয়া হবে। সে সময় বিজিএমই ভবন নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিকরা। যদি আদালতে নির্ধারিত সময়ের ভিতরে তারা তাদের ইমারত অপসারণ না করেন, আমরা স্টেপসে যাব। অনুমোদনের বাইরে কোনো অবকাঠামো থাকার কোনো সুযোগ নেই। রাজুকের এই অভিযানকে স্বাগত জানালেও আস্থা পাচ্ছেন না সাধারণ মানুষ। ঘটনা ঘটে গেছে, তখন এটা নিয়ে আলোচনা হয়, কিন্তু এরপরে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে এটা ডিসমিস। আগুন লাগলে যেন ইমার্জেন্সি এক্সিকিউটের কোনো ব্যবস্থা থাকে। ফায়ার এক্সিটটা এটা তো একটু স্পেসটা বড় রাখা উচিত। তারা বলছেন, বড় কোনো দুর্যোগে নানা রকম উদ্যোগ নিতে দেখা যায়, কিন্তু 2 দিন পর সব চলে আগের মতোই। সে কারণে রাজুকের এই উদ্যোগ কতটা সফলতা পায় সেটাই এখন দেখার বিষয়। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দুর্যোগপূর্ণ এলাকা হওয়ার পাশাপাশি অনিয়ন্ত্রিত উন্নয়ন কাজের জন্য বন্দরনগরী চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ স্থাপনার সংখ্যা বাড়লেও বাড়ছে না ফায়ার সার্ভিসের সক্ষমতা। বহুতল ভবনে উদ্ধার কাজে 2টি লেডার থাকলেও সেগুলো ঘটনাস্থলে নেওয়ার মতো পর্যাপ্ত সড়ক নেই। এই অবস্থায় নগরীতে আরও 5টি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন স্থাপনের জন্য সরকারের কাছে প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। শাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। এমনিতে ভৌগোলিক অবস্থানের কারণে প্রাকৃতিক দুর্যোগ এলাকা হিসেবে চিহ্নিত 60 বর্গমাইলের বন্দরনগরী চট্টগ্রাম প্রতি বছরে ঘূর্ণিঝড় আঘাত হানে এখানে, পাশাপাশি ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবেও পরিচিত। তার সাথে যুক্ত হয়েছে আগুনের মতো মানব সৃষ্ট দুর্যোগ, কিন্তু সেই দুর্যোগ সামাল দিতে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ পুরোপুরি প্রস্তুত নয় বলে মনে করছেন নগর বিশেষজ্ঞরা। কার্বন ডাই অক্সাইড বা অন্যান্য গ্যাস ছড়ানোর জন্য
তাকে ইকুইপ করতে হবে এবং ফায়ার সার্ভিসের মধ্যে হেলিকপ্টারের ব্যবস্থা করতে হবে। গত বছর চট্টগ্রামে 577টি আগুনের ঘটনায় প্রায় 12 কোটি টাকার মালামাল পুড়ে যাওয়ার পাশাপাশি একজন নিহত এবং 8 জন আহত হয়েছিল। ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী নগরীতে 13টি ফায়ার স্টেশনের অনুমোদন থাকলেও 2টি স্টেশন চলছে কোনো রকম অবকাঠামো ছাড়াই। 500-র বেশি গার্মেন্টসের পাশাপাশি কয়েকশো শিল্প কারখানা থাকলেও আগুন মোকাবেলায় ফোম টেন্ডার রয়েছে মাত্র 4টি। আরও আমরা অত্যাধুনিক আমাদের যে ইকুইপমেন্টগুলো সেগুলো আজ যদি সংযোগ দেওয়া হয় তাহলে আমরা সক্ষমতা এখন যা আছে তার চেয়ে আরও অধিক হারে বেড়ে যাবে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী নগরীতে বিদ্যমান ফায়ার স্টেশনগুলো পূর্ণাঙ্গ নয়, মূলত অধিকাংশই সাব স্টেশন। এই অবস্থায় নগরীতে আরও নতুন 5টি পূর্ণাঙ্গ ফায়ার স্টেশন করার প্রস্তাবনা পাঠিয়েছে জেলা প্রশাসন। ফায়ার সার্ভিসকে আরও ওয়েল ইকুইপড করার জন্য আমাদের যে বিগ সাইজের ল্যাডার সেগুলো রাখার জন্য আমরা চেষ্টা করছি। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে নগরীর 97% ভবনকে অগ্নি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করলেও বহুতল ভবন থেকে উদ্ধারের জন্য 2টি মাত্র ল্যাডার রয়েছে। এর মধ্যে একটি 7 তলা এবং অপরটি 18 তলা বিশিষ্ট ল্যাডার। ফায়ার সার্ভিসের এই টার্ন টেবল ল্যাডারটি 18 তলা পর্যন্ত উঠতে পারে। এটি প্রধান সড়ক ছাড়া অন্যান্য সড়কে চলতে গেলে এর অন্তত 40 ফুট জায়গার প্রয়োজন, কিন্তু চট্টগ্রাম শহরে তেমন কোনো রাস্তাই নেই। আর যে কারণে আগামীতে কোনো দুর্ঘটনা ঘটলে ফায়ার সার্ভিসের এই টার্ন টেবল ল্যাডারটি নিয়ে চরম ভোগান্তিতে পড়তে হবে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের বেসরকারি ফলাফলে অধিকাংশ উপজেলাতেই জয় পেয়েছেন আওয়ামী লীগের প্রার্থীরা। প্রাপ্ত ফল অনুযায়ী 45টিতে জয় পেয়েছেন তারা, 33টিতে স্বতন্ত্র ও জাতীয় পার্টি জয় পেয়েছেন। গতকাল 107টি উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এর মধ্যে 24টিতে আওয়ামী লীগের প্রার্থী সহ 39টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়। এবারের উপজেলা নির্বাচনে 3 জন নারী প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। স্থগিত করা হয়েছে কুমিল্লার তিতাস উপজেলার ফল। এছাড়াও কুমিল্লার আরও 2টি উপজেলা সহ ঢাকার ধামরাইয়ে বেশ কয়েকটি কেন্দ্রের ফল স্থগিত করে রাখা হয়েছে। 2টি হাত 2টি পা নেই, তারপরও থেমে নেই অদম্য কিশোরী সাফিয়া। বাবা মায়ের কোলে চড়ে 9ম শ্রেণীর ছাত্রী সাফিয়া প্রতিদিন স্কুলে যায়। শারীরিক প্রতিবন্ধকতাও হার মেনেছে তার প্রবল ইচ্ছাশক্তির কাছে। লক্ষ্য বিশ্ববিদ্যালয়ে পড়ার। আব্দুল আহাদের রিপোর্ট, ছবি তুলেছেন দিগেন সিংহ। সাফিয়ার স্কুলে যাওয়ার প্রস্তুতি চলছে। স্কুলের পোশাক পরানোর পর চুলের পরিচর্যার কাজও সারছেন মা হোসনে আরা খাতুন। তারপর সাফিয়াকে কোলে নিয়ে স্কুলের পথে রওনা হন বাবা আজমল হোসেন। সিলেট পিডিবি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী সাফিয়া। 2টি হাত ও 2টি পা নেই জন্ম থেকেই, তাই তার সকল কাজের ভরসা বাবা মাই। স্কুলেও তার জন্য বিশেষ চেয়ারের ব্যবস্থা করা হয়েছে। স্কুলের পুরোটা সময় কাটে এই চেয়ারে বসেই। ছুটি হলে আবারও মা এসে কোলে করে নিয়ে যান বাসায়। অফিস থেকে এসে আব্বু নিয়ে যান। স্কুলে ক্লাস করি, আমার ক্লাসমেট বন্ধুরা টিচাররা সবাই অনেক হেল্প করেন। পড়াশোনায় খুব ভালো, কষ্ট আর কি। স্কুলে নিয়ে হওয়া প্রতিদিন নেওয়া যায় না, মেঘ বৃষ্টি আসে, রিক্সা পাওয়া যায় না। শারীরিক প্রতিবন্ধকতার কারণে শুরুতে কোনো স্কুলেই ভর্তি নিতে চায়নি সাফিয়াকে। এখন সে শিক্ষকদের মধ্যমণি। কয়েকটা স্কুলে গেছি, তারা রাখতে চায় না। পরে রাধারানী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানে যোগাযোগ করলাম, তারাই ওকে রাখছে। 5 জন স্টুডেন্ট যদি অঙ্ক করে দিতে পারে, তার মধ্যে সে একজন। আমি কিন্তু এই জন্য প্রাউড ফিল করি। অদম্য এই কিশোরী শুধু পড়াশোনায় নয়, কম্পিউটার চালনাতেও পারদর্শী। তার এগিয়ে চলাকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবেই দেখছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা 2 জন তো কাজিন, আর সাথে ওর ক্লাসমেট। ওকে অনেকভাবে আমরা সাহায্য করি, আর ওর কখনো কোনো অসুবিধা হয় না, সাথে যেহেতু আমি আছি। ও আমাদের থেকে অনেক বেটার। আমরা লেখাপড়া অনেক সময় আমরা যে লেখাপড়াগুলো পারি না, ও আমাদের থেকে বলে দেয়। আমরা খুবই গর্বিত যে সে আমাদের ক্লাসের একজন ক্লাসমেট। 2টো হাত না থাকায় আঁকতে সমস্যা হবে, এজন্য বিজ্ঞান বিভাগে ভর্তি হতে পারেনি। শুরুতে মন খারাপ হলেও এখন মানবিক বিভাগেই উচ্চশিক্ষা শেষে শিক্ষক হবার স্বপ্ন দেখছে সাফিয়া। আমি তো স্বাভাবিক মানুষের মতন নই, তাই আমি চাই যে শিক্ষক হতে, আর ছাত্রছাত্রীদের মানুষের মতো মানুষ গড়ে তুলতে, আর বাংলাদেশকে একটি উন্নত দেশে নিয়ে যেতে চাই। একমাত্র সন্তান সাফিয়াকে বিদেশে নিয়ে কৃত্রিম হাত পা লাগাতে চান বাবা মা। এজন্য সরকারি সহায়তাও চান তারা।
আব্দুল আহাদ, সময় সংবাদ, সিলেট। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো এবছরের এইচএসসি ও সমমান পরীক্ষা। সারা দেশে পরীক্ষার্থী 13 লাখের বেশি। প্রশ্নপত্র ফাঁস রোধে তৎপর রয়েছে প্রশাসন। গুজবে কান না দেওয়ার অনুরোধ শিক্ষামন্ত্রী। কালবৈশাখী ঝড়ে ঢাকায় 6 জনের মৃত্যু। গাছপালা ভেঙে পড়ে ক্ষয়ক্ষতি। শতবর্ষী গাছগুলো কেটে ফেলার পরিকল্পনা। মেঘনায় ট্রলার ডুবিতে একজনের লাশ উদ্ধার, নিখোঁজ 2। রাজধানীর বহুতল ভবনে আজ থেকে অভিযান। বনানীতে আগুনের ঘটনায় জমির মালিক সহ 2 জন 7 দিন করে রিমান্ডে। শিল্পে ব্যাংক ঋণের উচ্চ সুদের হারের কড়া সমালোচনা প্রধানমন্ত্রীর। জাতীয় শিল্প মেলার উদ্বোধন করে বললেন, সময়মতো ঋণ পরিশোধ করাও উদ্যোক্তাদের দায়িত্ব। এবং আগামী মাসেই পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সব পিলার বসানোর পরিকল্পনা। চলতি মাসে জাজিরা প্রান্তে বসতে যাচ্ছে সেতুর 10ম স্প্যান। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে আর সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়াও এই মাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।